নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন দিল্লিতে 9 মাস প্রশিক্ষণ শেষে পরীক্ষার মধ্য দিয়ে জাপানের একটি নার্সিং কেয়ারে চাকরি পেলেন ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ রাজ্যের 3 কৃতি সন্তান। বুধবার এই 3 কৃতি সন্তান তাদের নিযুক্তিপত্র সহ হাজির হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি আবাসনে। 3 জনকেই সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর 2022 সালের 29শে নভেম্বর বিকশিত ভারতে নির্মাণের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে জাপানি ভাষার ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন রাজ্যের 3 কৃতি সন্তান। তারা হলেন রাজধানী আগরতলার ধলেশ্বর এলাকার দীপ্তনু সরকার, সিপাহীজলা জেলার কোনাবন এলাকার তানিয়া দাস এবং ধলাই জেলার রিশমা শীল। দীর্ঘ 9 মাস জাপানি ভাষার উপর প্রশিক্ষণ শেষ করে রাজ্যের এই 3 কৃতি সন্তান চাকরির জন্য পরীক্ষা দেয়। শেষ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে জাপানের একটি নার্সিং কেয়ারে চাকরি পাওয়ার পর নিযুক্তিপত্র হাতে পেয়েছেন রাজ্যের এই 3 কৃতি সন্তান। বুধবার তারা প্রত্যেকেই তাদের নিযুক্তিপত্র সহ হাজির হন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সরকারি আবাসনে। মুখ্যমন্ত্রীকে তারা প্রত্যেকেই তাদের নিযুক্তিপত্র দেখান। এই অনন্য সাফল্যের জন্য তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের 3 জনকে সফলতার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। তাদের এই সাফল্য রাজ্যের জন্য গর্বের, যা অনুপ্রেরণা যোগাবে যুব শক্তিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের দিশায় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণ দেওয়ার পর আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্যের পাশাপাশি দেশের যুবক যুবতীরা। মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা পাওয়ার পর খুবই খুশি এই 3 কৃতি সন্তান। দীপ্তনু সরকার জানিয়েছেন ছোটবেলা থেকেই জাপানে যাওয়ার তার খুব স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ হচ্ছে একমাত্র স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের মধ্য দিয়ে। তানিয়া দাস জানিয়েছে দীর্ঘ 9 মাস প্রশিক্ষণ নেওয়ার পর পরীক্ষার মাধ্যমে জাপানের নার্সিং কেয়ারে চাকরি পাওয়ায় সে খুবই খুশি। এর জন্য সে সকলকে অভিনন্দন জানান। রিশমা শীল জানিয়েছে জাপানের মতো একটি জায়গার নার্সিং কেয়ার চাকরি পাওয়ার অনুভূতিটাই আলাদা, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখানে যে 3 জন আছে ওরা ওই দিল্লিতে NHDCI এর উদ্যোগে যে জাপানি ভাষা শিক্ষা ওটার ট্রেনিংয়ের সূচনা হয়েছিল এবং ইতিমধ্যে ওরা ট্রেনিং নিয়েছে, পাশ করেছে এবং জাপানে ওরা কর্মসংস্থানে নার্সিং কেয়ারে ওরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তো এই যে এটা হয়েছে এটা NEC যে স্পন্সরশিপে হয়েছে, এই নর্থ ইস্টার্ন কাউন্সিল ওদেরকে স্পন্সর করেছে এবং ওরা সাকসেসফুলি জাপানি ভাষা শিখেছে এবং এখন জাপানে নার্সিং কেয়ারে ওরা কাজ করতে যাচ্ছে। ওদের এভারেজ স্যালারি 1 লক্ষের উপরে। তবে একটা বিষয় পরিষ্কার, রাজ্যের এই 3 কৃতি সন্তান আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের। দৃঢ় প্রত্যয়ী মনোভাব, গভীর অধ্যাবসায় আর উন্নতির শেখরে পৌঁছানোর অদম্য জেদ থাকলে যে কোনো অসাধ্যকে যে সাধ্য করা যায় তা প্রমাণ করে দিয়েছে রাজ্যের এই 3 কৃতি সন্তান। শান্তন টিভি। টাকার জলায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভায় অতর্কিত হামলা। অভিযোগের আঙ্গুল তীব্রামথার ওপর। আহত হয়েছেন বৌদ্ধ যুব মোর্চার 6 জন কার্যকর্তা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার টাকারজলার বেলবাড়ি কমিউনিটি হলে টাকারজলার ভারতীয় জনতা পার্টি মন্ডলের উদ্যোগে যুব মোর্চার এক সভার আয়োজন করা হয়েছিল। এই সভা শুরু হওয়ার কথা ছিল বেলা 11টায়। টাকারজলা মন্ডলের অন্তর্গত যুব মোর্চার কার্যকর্তারা সময় মতো এই সভায় উপস্থিত হন। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহা, সম্পাদক সৈকত সাহা, মন্ডলের সভাপতি রবীন্দ্র দেববর্মা। সিপাহীজলা জেলার যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা জানিয়েছেন বেলবাড়ি কমিউনিটি হলে তাদের এই সাংগঠনিক বৈঠক শুরুর আগেই আচমকা অতর্কিতভাবে হামলা চালায় তীব্রামথার কতিপয় উচ্ছৃঙ্খল কর্মকর্তা। এই উচ্ছৃঙ্খল কর্মকর্তাদের তাণ্ডবে যুব মোর্চার 6 জন কার্যকর্তা আহত হন। তীব্রামথার এই উচ্ছৃঙ্খল কর্মকর্তারা আক্রমণ করে দা, লাঠি সহ নানা ধারালো অস্ত্র দিয়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসায় এই ঘটনা বড়সড় আকার ধারণ করেনি। ভারতীয় জনতা যুব মোর্চার টাকারজলা মণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে।
তো বেলা 11টা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল। তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপ্রামথার কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার 5 থেকে 6 জন কার্যকর্তাকে আহত করেছে। সংগঠন করার সবার অধিকার আছে, তিপ্রামথারও যেমন অধিকার আছে, ভারতীয় জনতা পার্টির অধিকার আছে, সবার অধিকার আছে। আমি তীব্র ভাষায় তিপ্রামথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে, আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে পাঠানো হয় জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গোটা ঘটনায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। শান্তন টিভি। বুধবার দুপুরে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মৎস্য দপ্তর, তপশিলি জাতি দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, অতিরিক্ত জেলা শাসক কেশব কর, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ জেলার সমস্ত প্রশাসনিক দপ্তরের আধিকারিকেরা। খোয়াই জেলায় আমাদের এআরডিডি, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হবে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য, গত ফার্স্ট রিভিউ মিটিংয়ে আমরা এই জেলাকে যে টার্গেট দিয়েছি, বিশেষ করে ফিশারি এবং এআরডিডি সেক্টরে যে পরিমাণ মাছের উৎপাদন বৃদ্ধি করা, ডিম, দুধ বা অন্যান্য প্রজেক্টের বৃদ্ধি করা, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, তা কতটুকু বাস্তবায়ন হয়েছে, এই বছরের মধ্যে যে পরিমাণ কাজ হওয়ার কথা সেটা কতদূর প্রগ্রেস হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আমরা দিনভর আলোচনা করব। এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের অর্থানুকূল্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট তপশিলি জাতি অংশের মানুষের জন্য প্রদান করা হয়েছে, সেটারও কতটুকু অগ্রগতি রয়েছে, কি পরিমাণ কাজ চলছে, কোন জায়গাতে তাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূল বিষয় হচ্ছে এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে বুধবার কমলপুর টাউন হল প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার ও নগর পঞ্চায়েতের পদাধিকারীরা। টাউন হল প্রাঙ্গণে এদিন একটি প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় স্ত্রী। ঘটনা শান্তির বাজার থানা অন্তর্গত উত্তর তকমাছড়া এডিসি ভিলেজের করইচন্দ্র পাড়ায়। এই পাড়ার অসহায় বাসিন্দা তথা গৃহবধূ শ্রীদেবী দেববর্মার মুখ থেকে তার স্ত্রী কোথায় যেন হারিয়ে গেছে স্বামী নিখোঁজের যন্ত্রণায়। অসহায় এই গৃহবধূর স্বামী সুরজিৎ দেববর্মা গত 24শে নভেম্বর বিকেল 4টায় রাস মেলায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু এরপর আর বাড়ি ফিরে আসেননি স্বামী সুরজিৎ দেববর্মা। অসহায় স্ত্রী শ্রীদেবী দেববর্মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও হদিশ পাননি তার স্বামীর। অবশেষে বুধবার মনপাথর ফাঁড়ি অন্তর্গত স্বামী সুরজিৎ দেববর্মার নিখোঁজ হওয়ার দায়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্রীদেবী দেববর্মা। তাদের পরিবারে 3টি শিশু সন্তান রয়েছে, যার মধ্যে একটি পুত্র ও 2টি কন্যা সন্তান। 3 সন্তানকে রেখে এইভাবে স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন স্ত্রী। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। প্রায় 2:15 একটা রিপোর্ট করছে যে এর স্বামী নাকি মিসিং হয়েছে, মানে বাড়িতে গেছে, কোনো ঝগড়াঝাটি হয়েছে না। গত 24/11/2023 বিকাল 4টার সময় Dibe kok saung kang ke angka minta man bagi hai no ko serai rok tu. Mo serai khoro kun tong minta man hai long no hake khile bo kagos khayan minta kang ke serai rong birth certificate khlaite ke bo hai ngi thang ke angka minta man nin mobile jung no of hen silent mobile khilai to ni borong ma samang ni phai kang ke phone khlai man pujo। টয়লেটের নতুন কুয়ো থেকে উদ্ধার 60ঊর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত তেলেঙ্গা পাড়ায়। মৃত ব্যক্তির নাম যুগল তেলেঙ্গা। নেশার কারণেই তার টয়লেটে কুয়োতে পড়ে বেরিয়ে আসতে না পারায় মৃত্যু হয়েছে এই ব্যক্তির, এমনটাই প্রাথমিক ধারণা। বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত এই ব্যক্তি প্রায় প্রতিনিয়তই নেশার ঘোরে আসক্ত থাকত। হয়তো প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার জন্য টয়লেটে যাওয়ার পর নেশায় আচ্ছন্ন থাকার কারণে সেখানে পড়ে যান।
তারপর আর বেরিয়ে আসতে পারেননি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর টয়লেটের কোর্টে এই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেফুঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। না, খবর হয়েছে এখানে একটা বাড়িতে একটা গতর মধ্যে একটা বয়স্ক লোক কত প্রাকৃতিক কাজে গেছে, ফিরে গেছে, এই খবর হয়ে আছে আর কি। কয়টা নাগাদ খবর পাইছেন আপনারা? না, একটার পরে পাইছি। এখন কি তাই নাকি মারা গেছে ইয়াতে পড়ে? এখন এটা তো আমি এখনো গততে রয়েছি। বডি কি রিকভার হয়েছে না এখনো? না না। কি মনে হয় কি কারণে পড়তে পারে তাই না? এলাকাবাসী তো প্রাথমিক তদন্ত জানছে এই যে অসুস্থ ছিল দীর্ঘদিন, প্লাস কিছু খাইতো, কিছু মদ চোদ খাইতো। বুধবার রাজ্য জুড়ে পালিত হলো ৭৯তম জনশিক্ষা দিবস। ব্যতিক্রম ছিল না গন্ডাছড়া মহকুমায়ও। সিপিআইএম পার্টির পাশাপাশি জিএমপি সহ বামপন্থী শাখা সংগঠনের উদ্যোগে আন্দোলনের নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর আগে একটি র্যালি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী ৩০শে ডিসেম্বর সকাল ১০টায় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে গোমতী জেলা ভিত্তিক সংকল্পিতা শক্তি সম্মেলন তথা গোমতী জেলার মাতৃশক্তি সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে বুধবার কেবিআই ইউআরসি হলে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন মহিলা সমন্বয় কমিটি কার্যকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা সমন্বয় সম্মেলনের সংযোজিকা শাশ্বতী দেব, দীপশিখা দাশগুপ্ত, মিঠু পরিক। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩০শে ডিসেম্বর গোমতী জেলার সকল অংশের মহিলাদের উপস্থিতির আহ্বান রাখেন কার্যকর্তারা। সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা। আজকে যে উদ্দেশ্যে এখানে বসেছি মহিলা সমন্বয় সম্মেলন, তো গোমতী জেলাতে যে সম্মেলন হবে ওইটার নাম দেওয়া হয়েছে সংকল্পিত শক্তি সম্মেলন। আমরা যে এই সম্মেলনে প্রত্যেক স্তরের থেকে আমরা যারা মাতৃশক্তিরা আছে তাদের এখানে উপস্থিত থাকার আগ্রহ করছি। কারণ হচ্ছে যে বিগত দিনে যে মাতৃশক্তির মধ্যে যে সম্ভ্রম ছিল ওইটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে বা নষ্টের দিকে যাচ্ছে। সেটা পুনরায় জাগ্রত করার জন্য আমরা এরকম পদক্ষেপ নিয়েছি যে ভারতের যে আগে মাতৃশক্তির মধ্যে যে বিচারধারা ছিল বা যে সম্ভ্রম ছিল বা সেই যে শক্তি ছিল এসব আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের সেরকম ভাবে জাগ্রত যাতে হয় তার জন্য আমরা আজকে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় চার ঐতিহ্য।